আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা অধ্যায় 3 থেকে যতগুলা গাণিতিক কাজ প্রশ্নগুলো আছে, তোমাদের যারা সামনে পরীক্ষা আছে, পরীক্ষা আসবে, আসার মতো যে কয়েকটা প্যাটার্নের প্রশ্ন হয়, আমরা প্রত্যেকটা প্যাটার্নের যে প্রশ্নগুলা সবচেয়ে কঠিন মনে হয় তোমাদের কাছে সহজ ভাষায় আমি একটা প্লে লিস্ট করে দিব। ওই প্লে লিস্টে গিয়ে তোমরা তৃতীয় অধ্যায়ের যত প্রকার অঙ্ক আছে তোমরা সবগুলা এক চান্সে করতে পারবা। ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব অধ্যায় 3 থেকে প্রথম টাইপের যে অঙ্কটা আসে আমরা এটা সমাধান করব। আমরা ধাপে ধাপে 3 থেকে যত প্রকার অঙ্ক আসে আমরা সবগুলা সুন্দরভাবে সিরিয়ালি তোমাদের আপলোড দিয়ে দেবো, তোমরা দেখে নিবা। আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেওয়া থাকবে, আমি প্লে লিস্ট করে দিব, তোমরা দেখে ফেলবা। ঠিক আছে? ওকে, তো চলো দেখা যাক আমরা প্রথম টাইপের যে প্রশ্নটা মূলত আসে তা হচ্ছে একটা ব্যাখ্যামূলক কোশ্চেন বলতে পারো। তবে ছোট গ নাম্বার বিশেষ করে গাণিতিক কাজ থাকে যে খালি মানটা বের করা, আর বড় গ নাম্বার যে প্রশ্নটা হয় ওইটা আমাদের জাস্ট গাণিতিক কাজ এবং ব্যাখ্যামূলক দুটো মিলাই হয়। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা দেখবা বইয়ের যে প্রথম টাইপের যে প্রশ্নগুলো হয় তা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এরকম টাইপের একটা ছক দেওয়া থাকে, আর ছক থেকে আমাদের প্রশ্নটা সলভ করতে হয়। অথবা বিশেষ করে ময়মনসিংহ বোর্ডে বিগত বছর যে প্রশ্নগুলো হয়েছিল এরকম মান দেওয়া ছিল। আবার এই মান থেকে যে আমরা চিত্র আঁকি ওই চিত্রটা তোমাদের উদ্দীপক দেওয়া ছিল। ওই চিত্রটা কি দেওয়া ছিল? উদ্দীপক। ওই চিত্র থেকে আমাদের ব্যাখ্যা লিখতে হয়। তো আজকে আমরা দুইটা স্টেপই দেখবো। প্রথমত আমরা কিভাবে মান বের করা যায়, মান বের করে কিভাবে তুমি আনসার করতে পারবা, কিভাবে গুছিয়ে লিখলে তুমি পরীক্ষায় 3-এর মধ্যে 3 পাইবা। 4-এর মধ্যে 3 পাওয়া যায়, 3-এর মধ্যে 3 পাওয়া যায়। তুমি যত সুন্দর করে লেখো তোমাকে সিকিউ 10-এর মধ্যে 10 কোনো টিচার দিবে না। যদিও লেখাটা সুন্দরভাবে হয় উপস্থাপন করতে পারো, যদি টিচারের মন চায় 10 দেওয়ার জন্য দিবে। ঠিক আছে? অন্তত পক্ষে তোমাকে 9 পাইবা, নয়তো অবশ্যই তারা দিবে। তুমি 9 পাইলেই হবে। যদি 7টা কোয়েশ্চেন করা, 7 নং 63, তো মানে এ প্লাস পেলে বেশি তো মার্ক লাগে না। ঠিক আছে? 80 পেলেই হয়ে যাবে। আর তুমি যদি প্রত্যেকটা প্যাটার্নের প্রশ্নগুলো সলভ করতে পারো তাহলে পরীক্ষায় অবশ্যই তুমি ভালো মার্কই পাইবা। ঠিক আছে? তো চলো আমরা প্রথম টাইপের যে প্রশ্নটা সলভ করবো তা হচ্ছে একটা গাণিতিক কাজ। তো এখানে যে ছকের যে মানগুলো দেওয়া আছে তা হচ্ছে প্রথমত উৎপাদনের পরিমাণ। আর উৎপাদনকে আমরা কিউ দিয়ে লিখি। কিউ এর যে মানটা দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। উৎপাদন করতে গেলে আমরা 3 থেকে পড়ছিলাম, উৎপাদন করতে গেলে কিছু উপকরণ প্রয়োজন। যেমন তোমাদের বইয়ে লেখা আছে 4টা উপকরণ, ভূমি লেখা আছে, শ্রম লেখা আছে, মূলধন, সংগঠন। তো 4টা উপকরণ থেকে 2টা উপকরণ ছকে দেওয়া আছে। একটা হচ্ছে শ্রমের পরিমাণ আর একটা হচ্ছে মূলধনের পরিমাণ। আর উপকরণ ব্যবহার করে আমরা যে মানটা পাই তা হচ্ছে উৎপাদনের পরিমাণ, মানে মূল উৎপাদন করব আমরা। ঠিক আছে? আমরা উৎপাদন করব, উপকরণ ব্যবহার করব, ব্যবহার করার পর যে মানটা পাবো ওটা হচ্ছে মোট উৎপাদনের মান। এই দেখা আছে এখানে মোট উৎপাদনের মান। ঠিক আছে? তবে আমাদের একটা শর্ত আছে এখানে, শর্ত হচ্ছে যে মোট উৎপাদন একটা নিয়মে চলে। নিয়মটা হচ্ছে যখন তুমি উৎপাদন করবা, উৎপাদন করার পর উপকরণ দিয়ে তখন মোটের মানটা আস্তে আস্তে বাড়বে। এটা তো একটা ধর্ম। ঠিক আছে? মোটের মানটা আস্তে আস্তে বাড়বে। বৃদ্ধি পাওয়ার পর সে এক পর্যায়ে গিয়ে সর্বোচ্চ হয়ে যাবে। তার মানটা সর্বোচ্চ যেখানে থাকবে সেই সর্বোচ্চ স্তরে সে পৌঁছাবে। সর্বোচ্চ হওয়ার পর এক সময় সে হ্রাস পাবে। তার মানে মোটের পর্যায় কয়টা? 3টা পর্যায়। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। অনেক সময় প্রশ্ন আসে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদনের প্রথম পর্যায়ে মোট উৎপাদনটা কি হয়। তাহলে আমরা কি লিখবো? মোট উৎপাদনটা বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। যদি একটার পর পর মান বৃদ্ধি পেতেই থাকে তখন তাকে আমরা বলি ক্রমবর্ধমান। ক্রম মানে বাড়বে, মানে সিরিয়ালি বাড়বে। বর্ধমান হচ্ছে বৃদ্ধি, তাহলে ক্রমবর্ধমান হারে বাড়বে। যখন বৃদ্ধি পাওয়ার পর মানটা সর্বোচ্চ হয়ে যাবে, একটা লেভেলে চলে আসবে। হ্রাস পেলে আমরা বলবো ক্রমহ্রাসমান। ঠিক আছে? আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি ক্রমহ্রাসমানটা হয় তাহলে একাধিক মান দেওয়া থাকবে। যেহেতু একটা মান হ্রাস পাবে, তোমাদের সর্বোচ্চ 7টা মান দেওয়া থাকবে উৎপাদনের পরিমাণ, আর 5টা দেওয়া থাকে, যে করে দেওয়া থাকুক। যদি 7টা দেওয়া থাকে তাহলে 3টা স্টেপ সে ফুল করবে, মোট উৎপাদনটা প্রথম বাড়বে, সর্বোচ্চ হবে, হ্রাস পাবে। ঠিক আছে? ওকে, তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করো। তো যারা বিশেষ করে বেসিক সহ পড়ছো, যারা বেসিক সহ পড়ছো অবশ্যই তারা প্রশ্ন দেখলে আগে আনসার করতে পারবা। যারা বেসিক সহ একদম পড়ো নাই তারা অবশ্যই আমাকে নক দিবা। আমার বেসিক টু অ্যাডভান্স অবশ্যই অনলাইন বেস রয়েছে, তোমরা এখানে অ্যাড ক্লাস করতে পারবা। ঠিক আছে? যারা একদম একদম বেসিক পড়ো নাই তারা অবশ্যই অন্তত পক্ষে মান বের করাটা শিখো। তোমার এক ধাপ তুমি এগিয়ে রাখলা নিজেকে। ঠিক আছে? তো তোমাকে নিজেকে এক ধাপ এগিয়ে রাখার জন্য আজকে ক্লাস যে পড়াবো 3 থেকে, এগুলা করা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো
তো দেখো প্রান্তিক উৎপাদনের মান বের করতে বলছে। তো প্রান্তিক মানে হচ্ছে মার্জিনাল, মানে হচ্ছে এম। উৎপাদন মানে হচ্ছে প্রোডাকশন, তার মানে হচ্ছে পি। তার মানে এমপির মানটা বের করতে হবে। অনেকে এমপি লিখো না, ঠিক আছে, লিখবা এমপি। ওকে। আচ্ছা, প্রান্তিক উৎপাদন বের করার একটা নিয়ম আছে, মনে রাখবা। প্রান্তিক মানে হচ্ছে বিয়োগ। প্রান্তিক মানে কি? দুনিয়ার যত প্রান্তিক আছে অধ্যায় 3 বলে পুরো ইকোনমিক্সে প্রান্তিক মানে বিয়োগ, শর্টকাট টেকনিকে মনে রাখবা, ঠিক আছে। ওকে। তো প্রান্তিক যদি বিয়োগ হয়, তাহলে আমরা বিয়োগটা কার থেকে বিয়োগ করব? আমাদের প্রশ্ন থাকতেই পারে যে প্রান্তিক যদি বিয়োগ হয়, তাহলে এই বিয়োগটা আমরা কার থেকে করব? তাহলে বিয়োগটা মনে রাখবা সবসময় করবা হচ্ছে মুটের থেকে। বলো কার থেকে? এই মুটের মান থেকে। তাহলে মুট মানে কি? যোগ। এখন একটা নিয়ম মনে রাখবা, মুট প্রান্তিক হচ্ছে তারা একে অপরের মানে তারা আপন দুই ভাইয়ের মতো, মনে রাখবা। তারা হচ্ছে মনে করো মুট প্রান্তিক আপন দুই ভাইয়ের মতো। যেমন মুটের মান যদি বের করতে বলে, মুটের মানটা আমরা প্রান্তিকের প্রত্যেকটা মান যোগ করে মুটটা বের করব। শর্টকাটে মনে রাখবা মুট মানে যোগ। তার মানে মুটের মানটা যোগ করে বের করতে হবে। কার মানগুলো যোগ করবা? প্রান্তিকের মানগুলো যোগ করবা। ওকে। আবার বিপরীত ক্রমে দেখো, প্রান্তিক মানে বিয়োগ। প্রান্তিক অর্থ কি? এই যে বিয়োগ। তাহলে যে প্রান্তিকের যে মানগুলো বের করব, আমরা মাইনাস মাইনাস করে করে বের করব। কার থেকে মাইনাস করবা? এই যে মুটের যে মানগুলো আছে, মুটের একটা করে মান ধরবা, মাইনাস করবা, মাইনাস করবা। মানে সোজা হিসাব, মুট থেকে বিয়োগ করলে যে মান পাওয়া যায় প্রান্তিক, প্রান্তিক গুলা যোগ করলে যে মান পাওয়া যায় মুট। এটা হচ্ছে আমাদের মোট প্রান্তিক হিসাব। তুমি যদি মোট প্রান্তিক হিসাবটা বুঝতে পারো, তাহলে অধ্যায় 2 থেকে আনসার করতে পারবা, অধ্যায় 3 থেকে আনসার করতে পারবা। আবার বিশেষ করে তোমার হচ্ছে শ্রমবাজার, এখান থেকে আনসার করতে পারবা। ঠিক আছে। মানে একটা নিয়ম দিয়ে, এই দুইটা নিয়ম দিয়ে অনেকগুলো প্রশ্ন আনসার করা যায়। তুমি যদি জাস্ট একটু বেসিকটা মাথায় রাখতে পারো, তোমার জন্য ইকোনমিক্স একদম সহজ হয়ে যাবে, একদম সহজ। ঠিক আছে। তো চলো আমরা প্রশ্নটা সলভ করি, আমরা কিভাবে গুছিয়ে লিখবো। আজকে আমরা তোমাদের গুছিয়ে 10 মার্কের একটা প্রশ্ন সলভ করাবো। আমাদের বিশেষ করে একটু বলে নেই, ক নাম্বার খ নাম্বার যে প্রশ্নগুলো আসবে, বিশেষ করে দেখবা যে আমার যে ম্যাজিক অর্থনীতি বইটা রয়েছে, অনেকেই প্রশ্ন করো যে ম্যাজিক অর্থনীতি বইটা এটা লেখককে। এটা হচ্ছে আমি নিজেই লিখছি। তো এই বই থেকে জ্ঞানমূলক প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন প্রত্যেকটা টপিক থেকে সুন্দরভাবে গোছানো আছে। আর এখান থেকে বোর্ড পরীক্ষায় বলো, কলেজের যতগুলো পরীক্ষা আছে পুরো বাংলাদেশে আর্টস ডিপার্টমেন্টের জন্য ইকোনমিক্সের, এই বই থেকে কমন আসবে। তো তুমি একটা এত বড় বই পড়ে, একাধিক গাইড পড়ে তুমি প্রশ্ন মাথায় সেট করতে পারবে না। তুমি একটা গুছানো বই পড়ো, একটা বই পড়লেই তোমার সব কভার হয়ে যাবে। তো তারই জন্য প্রয়োজন এইচএসসি ম্যাজিক অর্থনীতি বইটি, যে বইটি সুন্দরভাবে প্রত্যেকটা টপিক গোছানো আছে। তো তুমি একাধিক বই না কিনে একটা বই কিনো, একটা বই পড়ে মাথায় সেট আপ দিয়ে রাখো, তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে। আরেকটা তোমাদের টপিক দিয়ে রাখি। তো আরেকটা তোমার নোটিশ হচ্ছে, যারা অফলাইন বেসে পড়তে চাও, এইচএসসি 27, এইচএসসি 28 বেসে শিক্ষার্থী, আমার অফলাইন বেস শুরু হয়েছে, তোমরা এখানে জয়েন করতে পারো, সরাসরি জয়েন করতে পারবা। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, অফলাইন বেসে জয়েন করলে আমার যে লেখাটা ম্যাজিক অর্থনীতি বইটি, এটা সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পেয়ে যাচ্ছ। বিভিন্ন লাইব্রেরি থেকে কিংবা এই বইটা বর্তমানে বাজারে চলতেছে 580 টাকা মূল্যে। আর তোমরা অফলাইন বেসে জয়েন করলে বইটি সবার হাতে চলে যাবে। আর এই বইটি পড়ে তুমি পরীক্ষায় ক খ নাম্বার প্রশ্ন কোনো প্যারা লাগবে না, এমসিকিউ কোনো প্যারা লাগবে না, ছোট বড় কোনো প্যারা লাগবে না। তুমি এক নিয়মে 10টা প্রশ্ন না পড়ে একটা প্রশ্ন পড়ো, আর সেই নিয়মটা আমার বই দেওয়া আছে। ঠিক আছে। তো আশা করি সবাই অফলাইন বেচে আসবা। আবার যারা দূর থেকে ক্লাসগুলো দেখবা, অবশ্যই ক্লাস যদি ভালো লাগে নক দিবা, তোমরা বই তোমাদের হাতে চলে যাবে। ঠিক আছে। ফ্রি অন ডেলিভারি। ওকে। আচ্ছা, তো দেখো আমরা উদ্দীপকের আলোকে, আমাদের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করতে হবে। তো আমরা শিখাইছিলাম প্রান্তিক মানে বিয়োগ, বিয়োগ করে বের করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, যেহেতু প্রশ্ন করছে নির্ণয় করার জন্য, আমাদের প্রশ্ন কিন্তু চিত্র আঁকতে বলে নাই, নির্ণয় করতে বলছে। তাহলে আমরা নির্ণয় মানে ছকটা বের করবো। আর ছকটা বের করার পর নিচে যে কি লিখতে হয় তোমরা অনেকেই জানো না, যে ছকটা বের করে পরীক্ষা রেখে আসো। এখন প্রশ্ন হচ্ছে, সব টিচার সমান না। কোন টিচার ছক দেখলে সে 3 দিয়া দেয়, আবার কোন টিচার ছক দেখার পর যদি নিচে ব্যাখ্যা না থাকে, সংজ্ঞা না থাকে, সূত্র না থাকে, তাহলে অনেকে মার্ক দেয় না। তো তুমি কেন 1 মার্ক শুধু শুধু কাটা যাবে? তোমাকে সবকিছু লিখে বা তুমি সবকিছু জানবা, যদি সবগুলো জানতে পারো তুমি পরীক্ষা আনসার করতে পারবা, ফুল মার্কও পাইবা। ঠিক আছে। তো দেখো আমাদের গ নাম্বার যে প্রশ্ন তুমি আনসার করবা, তোমাকে জাস্ট স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিচ্ছি, সুন্দর করে খাতায় করে ফেলবা। ঠিক আছে। তো প্রথমত লিখবা, উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ, প্রান্তিক উৎপাদন নির্ণয় করা হলো।
উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করা হলো। আমি সম্পূর্ণ লাইন লিখলাম না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে, তোমরা তুলে নিবা। ঠিক আছে, এই লাইনটা লিখে সুন্দরভাবে তোমরা এই ছকটা তুলবা। এই যে ছকটা আছে, এই ছকটা সুন্দরভাবে এখানে তুলবা। এখানে সম্পূর্ণ যা আছে এইটা এটা 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 সম্পূর্ণ ছক বানাইবা। তাহলে দেখো, প্রান্তিক উৎপাদন মানে হচ্ছে এমপির মান বের করা। তাহলে এমপি হচ্ছে, এমপির জন্য একটা ছক লাগবে, দেওয়া আছে একটা ছক, দুইটা ছক, তিনটা, চারটা, আর এমপির জন্য একটা। তাহলে ছক হবে কয়টা? ছক হবে টোটালি 5টা ছক হবে। তোমরা 5টা ছক বানাইবা, 5টা ছক বানায়া এমপির মানটা সুন্দরভাবে বের করে ফেলবা। ঠিক আছে, একটু বুঝো এখানে। মনে করো আমি এই 4টা ছক এখানে আঁকলাম, 1 2 3 4 কপি করলাম, এখানে লাগবে এমপির মান। ঠিক আছে, আচ্ছা এমপি বের করলে কি লাগবে? টিপি লাগবে। আমি একটু লিখে ফেললাম এখানে, এই যে টিপির মানটা দেওয়া আছে, এই 10 18 24 28 30 30 28। ঠিক আছে, আমি জাস্ট দেখাইলাম, সব তো লেখাই আছে, তাহলে কপি করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা এখন যখন আমরা এমপির মানটা বের করব, আমাদের নিয়ম হচ্ছে এই মুট থেকে কি বের করতে হবে? মুটের মান থেকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার নিয়মটা হচ্ছে, মুটের প্রথম মান যা আছে চোখ বন্ধ করে তাই লিখে ফেলবা, কোনো সূত্র লাগবে না, একদম সহজ নিয়ম। যখন তুমি প্রান্তিক বের করবা, তখন কি করবা? এই মুটের প্রথম মান যা আছে চোখ বন্ধ করে তাই লিখে ফেলবা, যে কোনো মান থাকুক। ওকে, তারপরের যে স্টেপটা হচ্ছে, যেহেতু আমরা বিয়োগ করে বের করবো, বিয়োগ করার নিয়মটা হচ্ছে তার পরবর্তী মান থেকে আগেরটা বিয়োগ। তাহলে তার পরবর্তী মান কত বলতো? 18। 18 থেকে 10 বিয়োগ দাও, থাকে হচ্ছে 8। আমরা এইভাবে এর পরের মান থেকে এর আগেরটা বিয়োগ দেব, যে মানটা পাইলাম ওটাই প্রান্তিকের মান। বুঝতে পারছো কিনা? প্রান্তিকের সাথে উৎপাদন বলে উৎপাদন, উপযোগ বলে উপযোগ, আয় বলে আয়। প্রান্তিক আয়, প্রান্তিক উৎপাদন, প্রান্তিক ব্যয়, যাই কিছু বলুক সব এক নিয়ম, সব এক নিয়ম। ওকে, এর চেয়ে সহজ অঙ্ক আর নাই, তিনের মতো তিন পাওয়া যায়। ওকে, তাহলে দেখো, আমরা এই যে দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ দিব, এই যে 8 পাইলাম, এর পরে থেকে এর একটা বিয়োগ দেব। 24 থেকে 18 বিয়োগ দেবো কোথায়? 6, খালি লিখে ফেলবা। তারপর দেখো 28 থেকে 24 বিয়োগ দাও, 24 25 26 27 28 4। 30 থেকে 28 বিয়োগ দাও 2। আবার দেখো 30 থেকে 30 বিয়োগ দিবা, তার মানে 30 থেকে 30 বিয়োগ দিলে মান তো বিশাল ব্যাপার স্যাপার। না না, 30 থেকে 30 বিয়োগ দিলে থাকে 0, অনেকে লিখতে পারে না। ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর বের করবো, বের করে লিখবো 30 মাইনাস 30, ডিপ্রেশন বেড়ে যায়, 0 কেন আইলো? স্বাভাবিক বিষয়, তুমি যত মান থাকো নিচ থেকে উপরে বিয়োগ দিবা, যাইবো তাই লিখে ফেলবা। তাহলে 30 থেকে 30 বিয়োগ দিলে থাকে কত? 0 লিখবা, গুছাই লাগবা। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি। 28 থেকে 30 বিয়োগ দাও। এখন অনেকে যে ভুলটা করে, যে 28 থেকে 30 বিয়োগ দিলে থাকে বলো 2, কি একটা ব্যাপার স্যাপার, এই বিয়োগটা ফলন করে না, তখন কেমনটা করতে মন চায় বলতো? 28 থেকে 30 বিয়োগ দিলে কি 2 থাকবো না -2 থাকবো? -2, কারণ 30 টা তো বড়, এই দ্বিতীয় মান থেকে একটা বিয়োগ, তাহলে থাকে কত? -2। বিষয় বুঝছো? তো যদি তোমরা যোগ বিয়োগ না পারো তাহলে তো হবে না। এটা সবচেয়ে সহজ নিয়ম, যোগ বিয়োগ করে তুমি অঙ্ক দুমায় পারবা, সবটি পারবা, এক নিয়ম। তোমাদের এমন টেকনিক শেখাবো যে সূত্র, সূত্র কোনো মুখস্থ করার দরকার নাই, দেখবার খালি দাগাইবে এমসিকিউ, দেখবার আনসার করবে, একদম সহজ। দুনিয়ার সবচেয়ে সহজ হচ্ছে ইকোনমিক্সের সূত্র পারা, যে সূত্রগুলো দেখা মাত্রই তোমার আনসার হয়ে যাবো, পুরা পুরা লাইন পড়া দরকার নাই। ঠিক আছে, ওকে। তো দেখো, আমরা সুন্দরভাবে, আমরা সুন্দরভাবে একটা দুইটা তিনটা চারটা আর প্রান্তিকে মানটা 5টা ছক করবো। ঠিক আছে, যখন তোমার ছকটা করা শেষ, লাইনটা লেখা শেষ, এরপরে তুমি কি লিখবা এখানে? আমাদের হিসাব মতনই আমাদের আনসার কিন্তু হয়ে গেছে, কারণ তার নির্ণয় করতে বলছে, নির্ণয় কিন্তু আমাদের হয়ে গেছে। কিন্তু আমরা নির্ণয় করার পর আমরা নিজস্ব মাথায় চিন্তা ভাবনা করে আমরা পরে আরো 2-3টা লাইন লিখে দিব। আমরা ছকের নিচে আরো 2 থেকে 3টা লাইন সুন্দরভাবে লিখে দিব। ঠিক আছে, ওকে। তারপরে তুমি যে কাজটা করবা, যেহেতু প্রান্তিকের মানটা বের করছো মুটের সাহায্য নিয়ে, তার মানে মুট উৎপাদনে একটা কি দিবা? সংজ্ঞা দিবা। ঠিক আছে, প্রান্তিক উৎপাদনে কি দিবা? একটা সংজ্ঞা দিবা। যদি পারো একটা সূত্র দিবা। বুঝতে পারছো কিনা? আর যদি পারো, এই যে নিচে একের জন্য উৎপাদন, উৎপাদন যখন লাগবে এম এ লাগবা, সহজ স্টেটিং এ লাগবা। উক্ত সূচিতে দেখা যায় উৎপাদন যখন 1 একক, তারপর লাগবে এখানে মুট উৎপাদন কত? 10, প্রান্তিক কত? 10। ঠিক আছে, তারপর লাগবে উৎপাদন বৃদ্ধি পেয়ে 2 হলে মুটের মানে তো প্রান্তিক কত? ঠিক আছে, যে মুটের মানে তো প্রান্তিক কত? এটা না, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে সপ্তম এককে মুটের মান এত, প্রান্তিকের মান এত। এই 2-3টা লাইন লিখে দিলে আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ছক বানাইবা, সংজ্ঞাটি লাগবা, 2 লাইন করে ব্যাখ্যা দিবা, 3-এর মতো 3 ভাই দিবা। ওকে,
আর আমরা যদি আরো অনেক ভাবে লেখা যায়, তুমি যদি লেখো এখানে মোট উৎপাদনের 3টি পর্যায়, উৎপাদন প্রথম পর্যায়ে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, উৎপাদন যখন 6 একক অবস্থায় মোট উৎপাদন বেড়ে সর্বোচ্চ হয়, সাতের জন্য কত হ্রাস পায়, এইটা লিখে দিবা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যে স্টেপটা শিখলাম, যাদের জন্য যারা কঠিন মনে হয় তারা এই স্টেপ গুলো ফলো করবা। আমাদের একটা প্রশ্ন শুরু শেষ, আমাদের একটা প্রশ্ন কি শেষ, শুরু শেষ। আমরা বর্গ কোশ্চেনটা সলভ করি। তো একটু বলো এখানে বর্গ যে প্রশ্নটা কি বলছে এখানে। তো বর্গ প্রশ্নটা বলছে উদ্দীপকে কোন উৎপাদন বিধি কার্যকর। সবচেয়ে সহজ, দেখো উদ্দীপকে কোন উৎপাদন বিধি কার্যকর ব্যাখ্যা করো। তো তোমাদের একটা নিয়ম শিখাই, মনে রাখবা যে উৎপাদন বিধি যদি বলা হয়, উৎপাদন বিধি বললে চোখ বন্ধ করে প্রান্তিকের মানটা বের করবা। কি বের করবা, প্রান্তিক। এটুকু মাথায় রাখবা, উৎপাদন বিধি বললে প্রান্তিক বের করতে হবে। তারপর দেখবা টপিকটা কি আছে, উৎপাদন আছে না উপযোগ আছে। যেহেতু প্রশ্ন করছে উৎপাদন নিয়ে, এই যে উৎপাদন, তার মানে কার মানটা বের করবা, প্রান্তিক উৎপাদনের মান। শুধু প্রান্তিক তো বের করা যায় না, সাথে কিছু একটা থাকতে হবে। তার মানে আমাদের বিধি বের করতে গেলে প্রান্তিক উৎপাদনের মান লাগবে। কার মান, বিধি আমাদের বের করতে গেলে কার মান লাগবে, এই যে প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন। তার মানে হচ্ছে কার মান, এমপির মান। আমরা তো এমপি বের করছি গতে, পাইছি না, যে 10 8 6 4 2, পাইছি কিনা। তাহলে এক কাজ করবা, লিখবা লিখবা এখানে প্রথমত লিখবা, প্রথমত বর্গ লিখবা এখানে, যে উদ্দীপকের উদ্দীপক হতে পাই, মানে গ হতে পাই লিখতে পারো, উদ্দীপক হতে পাই লিখতে পারো। এই যে এখান থেকে আমরা মান বের করছি, প্রথম ছক বানাবা, কি বানাইবা, ছক। উৎপাদন, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, তিনটা ছক বানাইবা। ঠিক আছে, মানে কি লাগবা, উৎপাদন লাগবা, লাগবা মোট উৎপাদনের মানটা, আর প্রান্তিক যে পাইছো ওই প্রান্তিক মানটা এখানে লিখে দিবা। ঠিক আছে, যেমন দেখো আমরা প্রান্তিকে যে মানটা পাই 10 8 6 4 2, এটা তো পাইছি নাকি, 0 -2, এটা পাইছি না। আচ্ছা এখন দেখবা যেহেতু প্রান্তিকের মানটা দেখো হ্রাস পাইছে কিনা, 10 8 6 4 2, একটার পর একটা কমছে, 10 8 6 4 2, যেহেতু একটার পর একটা কমছে, তার মানে ক্রম হ্রাস পাইলে হ্রাস, ক্রম হ্রাস ও মান। তার মানে কোন বিধি কার্যকর, যেহেতু প্রান্তিকের মানটা বের করছি, বের করে দেখলাম প্রান্তিকের মানটা কমে গেছে, কমে গেলে হবে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। কমে গেলে ক্রম হ্রাসমান, প্রান্তিক মানটা যদি বাইরে যা, মুডের মতো বাইরে যা, ক্রম বর্ধমান। এই প্রান্তিকের মানটা সমান থাকে, একবারে সমান, তখন তাকে আমরা কি বলবো, সমানুপাতিক বা স্থির। ঠিক আছে, উৎপাদন বিধি। তো মনে রাখতে হবে আমাদের পরীক্ষায় ক্রম হ্রাসমানটাই সবচেয়ে বেশি আসে, 99%। ঠিক আছে, আর বাকিগুলো প্রশ্ন আসে না। আমরা কিন্তু অফলাইন বেসে পড়াইছিলাম উৎপাদন বিধি 3 প্রকার, ক্রম হ্রাসমান, ক্রম বর্ধমান, সমানুপাতিক। ঠিক আছে, তো আমাদের প্রশ্ন হচ্ছে প্রান্তিকের মানটা প্রথম কি করব, লিখবো, সব বের করবো, প্রান্তিক মানটা হ্রাস পায়। এখন লিখবো উক্ত ছকে, কি লিখবো, উক্ত ছকে প্রান্তিক উৎপাদন হ্রাস পাওয়ায়, প্রান্তিক উৎপাদন হ্রাস পাওয়ায় ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, বিধি কার্যকর। ঠিক আছে, লেখার পর আমাদের প্রথম ছক বের করা শেষ, বিধি কার্যকর লেখা শেষ। তারপরে আমরা আমরা অফলাইন বেসে পড়াইছিলাম যে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হতে গেলে আমাদের কিছু শর্ত মানতে হবে, শর্তগুলা পড়তে হবে। তাহলে বলো এখানে কি কি শর্তের কারণে ক্রম হ্রাসমান বিধি কার্যকর, প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। লাগবে এখানে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির একটা মূল বক্তব্য আছে, আমি একটু বলি, তোমরা লাগবা যে ক্রম হ্রাসমান হতে গেলে শর্ত হচ্ছে এক খণ্ড জমি লাগবে, একই উপকরণ ব্যবহার করতে হবে। উপকরণ বৃদ্ধি করলে তো উৎপাদন বেড়ে যাবো, তাহলে এক খণ্ড জমি লাগবে, তাহলে অন্য উপকরণ ব্যবহার করা যাবে না। তুমি যে উপকরণটা ব্যবহার করবা খালি এটাই ব্যবহার করবা, বাকিগুলো ব্যবহার করা যাবে না। আচ্ছা, এটা আমরা বেসিক অফলাইন বেসে পড়াইছি, তোমরা যারা বিশেষ করে প্রশ্নগুলো সলভ করতেছো, আপাতত আপাতত তোমরা স্টেপ গুলো মনে রাখো, তোমাদের কাজে আসবে। ঠিক আছে, তাহলে লাগবে এখানে, এখানে যে লাইনটা লাগবা তুমি এটা লিখে নিতে পারো, অন্যান্য উপকরণ ও কলা কৌশল স্থির রেখে, কি বললাম বলতো, অন্যান্য উপকরণ ও কলা কৌশল স্থির রেখে এক খণ্ড জমিতে যে হারে উপকরণ নিয়োগ করা হয়, ওই উপকরণ নিয়োগের তুলনায় প্রান্তিক উৎপাদন যদি হ্রাস পায়, কার মানটা, প্রান্তিক যদি হ্রাস পায়, এই হ্রাস পাওয়াকে বলা হয় ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে, এই লাইনটা ভিডিও স্কিপ করে অফ রেখে তোমরা লাইনগুলো লিখবা খাতায়। ঠিক আছে, লেখার পর এটা একটু মুখস্থ করে ফেলবা আর কি লাগবে এটা। তারপর তুমি চিত্র এঁকে দিবা, কি এঁকে দিবা, চিত্র। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন গাইডে লেখা দেখবা, দেখা আছে যে কোন কোন গাইডে উত্তর করা আছে এরকম প্রশ্ন,
যে বিধি বললে চিত্র দেওয়া আছে একটা, যেহেতু আমরা প্রান্তিক উৎপাদন বের করছি, তার মানে তারা এখানে এই প্রান্তিক উৎপাদনে এমপি মানে এমপি সূত্র রেখে দিছে, টিপি সূত্র রাখে নাই। আবার দেখো কোনো কোনো গাইডে লেখা আছে, যে কোনো কোনো বইয়ে লেখা আছে, যখন বিধি বলা হয় প্রান্তিক উৎপাদন আঁকতে হয়, মোটের চিত্র আঁকতে হয়, মোট উৎপাদন আঁকতে হয়। তো আমি মনে করি সবচেয়ে বেস্ট যে গুছানো উত্তর, তোমরা বিধি বলে দুটাই দিবা, মোট উৎপাদনের চিত্র, প্রান্তিক উৎপাদনের চিত্র, দুইটা এক চিত্রে এঁকে দিবা। কথা বুঝতে পারছো কিনা? এখন প্রশ্ন হচ্ছে আমরা দুইটা কেন দেবো? কারণ তুমি একটু বিবেচনা করে দেখো, প্রান্তিক উৎপাদন মান বের করতে গেলে আমাদের মোটের সাহায্য নিতে হয়, মোট থেকে বিয়োগ করে প্রান্তিক পাই। বুঝতে পারছো কিনা? তুমি যেমনি বলো মোট লাগবে, তো সেজন্য আমরা দুইটা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা প্রথম কি করব, এই ছকটা ফিল আপ করবো। প্রান্তিক মানটা হ্রাস পাইছে আমরা প্রমাণ সহ দেখলাম, তাহলে লিখে দিব প্রান্তিক উৎপাদন হ্রাস পায় ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। তারপর আমরা কি করব, যে এখানে এই বিধি মানে কি মূল বক্তব্য লিখবো, লেখার পর আমরা একটা চিত্র রেখে দিব, যদি পারো চিত্র নিচে ব্যাখ্যা দিবা। ঠিক আছে? তো যারা প্রান্তিক উৎপাদন এবং মোট উৎপাদনের চিত্র আঁকতে পারো না, তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাইবা, ইনবক্স করবা। আমি একটা ক্লাস দিয়া মোট উৎপাদনের চিত্র, প্রান্তিক উৎপাদনের চিত্র দুটো একসাথে কিভাবে আঁকতে হয় আমি ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে? তো এটা বিশেষ করে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আনলিস্ট করা, এখানে একটা কোড দেওয়া থাকবে, পাসওয়ার্ড দেওয়া থাকবে, এটা আমার কাছে নিতে হবে, আমি দেওয়া দিব। তোমার গিয়ে কাজটা করে ফেলবা যাদের লাগবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি চিত্র শিখতে পারি, চিত্র ফেলে বসাই দিবা, এঁকে দিবা। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে তোমার একটা বোর্ড, একটা মানে প্রশ্ন টাইপ 3 থেকে প্রথম পার্ট থেকে যদি প্রশ্ন 10 মার্কের জন্য পরীক্ষায় আসে, তাহলে এই টাইপ একটা প্রশ্ন আসবে। ঠিক আছে? যারা সামনে পরীক্ষা দিবা, যারা ভবিষ্যতে পরীক্ষা দিবা, যারা এসএসসি স্টুডেন্ট রয়েছে, সামনে কলেজে ভর্তি হবা, তো তোমাদের জন্য ইকোনমিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানবিক বিভাগের শিক্ষার্থী যারা ভর্তি হবা তাদের জন্য, যারা সায়েন্স থেকে আর্টসে ভর্তি হবা, তো তারা তো অবশ্যই অর্থনীতি নিবা। তো এই হচ্ছে একটা 10 মার্কের প্রশ্ন, তোমরা যারা এসএসসি দেখবা সবাই পারবা। ঠিক আছে? তো বিশেষ করে আমরা আরো ক্লাস দিব, ধাপে ধাপে দিব, তোমরা অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবা, তোমাদের ফ্রেন্ডস যারা রয়েছে অবশ্যই ভিডিও অবশ্যই মেনশন দিবা। ধন্যবাদ সবাইকে।